বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিঅ্যাকশন? সো বুবলি কি ছবিটা দেখেছেন এবং দেখে থাকে ছবিটির কি রিয়াকশন? আমি বলবো যে বাংলাদেশি ছবি যদি ওয়ার্ক করে থাকে তাহলে অবশ্যই তা বাংলাদেশের যে কোনো আর্টিস্টের জন্য এর সুফল যে কোনো আর্টিস্ট পাবে। ববি আবার প্রেস মিটে বললেন যে গোলাম রাব্বানি প্রথম প্রকাশ করেছে যে মারামারি বিষয়টা হচ্ছে ছবির রিলিজের সময় এ ধরনের খবর সত্যিকার অর্থেই দুঃখজনক এবং সেটি ক্ষতিকর। সেটি শুধু একটি ছবি না, সব ছবি। যেমন ডার্ক ওয়ার্ল্ডের কথা বলি, 3 কোটি 3.5 কোটির কথা বলছে এবং আমরা জানি যে এই ছবিটি 3 কোটি না, এই ছবি হয়তো কি এই ছবি 1 থেকে 1.5 কোটি টাকার ছবি, কিন্তু সে 3.5 কোটির যে ক্যাম্পেইন করছে, একটু গুড ভাইবের ক্যাম্পেইন এবং কোশানিকে নিয়েছে, এই যে এই ক্যাম্পেইন গুলো কিন্তু চলচ্চিত্রের জন্য খুব কাজে দেয়। জাস্টিন বিবার কত টাকায় অনন্তরাধিকার বিয়েতে গাইতে আসছেন। শো অফ কাকে বলে এবং কত প্রকার কি যাদের আছে যে বিলিয়নিয়ার, তাদের আসলে শো অফটা হয়তো অপরিহার্য জীবনে, কিন্তু শাকিব খান এবং তুফানের কলকাতা প্রেস মিট এবং কলকাতা প্রেস মিটে আমি এটি আসলে যে কোনো ঘটনাতেই এক ধরনের বৈচিত্র্য পাওয়া যায়, কিন্তু এই বিষয়টি ঢাকায় যেটা অনেকেই আশঙ্কা করছিলেন যে এসব প্রশ্নগুলো কোনো সাংবাদিক বা সাংবাদিক ভাইরা বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিঅ্যাকশন? বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিঅ্যাকশন? সো বুবলি কি ছবিটা দেখেছেন এবং দেখে থাকে ছবিটি কি রিয়াকশন? খুবই সাংবাদিকদের কৌতূহল, সেটি একেবারেই অবাঞ্ছিত নয়। তবে এটিতে পরবর্তীতে মিমি আবার প্রশ্ন করেছেন এবং সেটির একটা সাউন্ড লিক হয়েছে যে বুবলিকে চেনেন না মিমি। বিষয়টি খুব লাইটলি অ্যান্সার দিয়ে দিলে মনে হয় কভার আপ হয়ে যেত। যাই হোক, তুফান আমি আর কথা বলছি বৃহস্পতিবার, আগামীকালকে রিলিজ পেতে যাচ্ছে কলকাতায়। এটির পিআর পাবলিসিটি খুবই জরুরি এবং কলকাতায় সবচেয়ে বড় হার্ডকোর জায়গা, বলিউড থেকে শুরু করে তামিল, তেলুগু সবকিছু মিলিয়ে আসলে মানে মেট্রোপলিটন সিটি। সেই জায়গায় দেখা যাক তুফানের ব্যবসা কি হয়, এবং এটি একটি ব্লকবাস্টার মুভি, সেই ভাইবটা কিন্তু অলরেডি কলকাতায় পৌঁছে গেছে। সেটি বেশ তির্যক ভাবে হলেও কেয়ারকে, যেটি খুবই ঠোঁটকাটা মানুষ এবং খুবই বলবো যে অ্যাগ্রেসিভ টক্সিক লেভেলের মানুষ কেয়ারকে, মানে এমন আর্টিস্টদের এমন ভাবে তিনি কথা বলেন, অ্যাপ্রোচ করেন, ওয়ে অফ অ্যাপ্রোচ, তা সত্যি ভয়ঙ্কর। তো তিনি বেশ স্যাটার করে আবার একটি ভিডিও প্রকাশ করলেন, সেই ভিডিওটি তুফানকে কেন্দ্র করে, যে তুফান দেখা নিয়ে, তুফান কালকে রিলিজ ঠিক আগ মুহূর্তে। যাই হোক, যা কিছু হোক, সেটি তুফানের পাবলিসিটির জন্য একটা আশীর্বাদ বয়ে আনুক, সেটি চাইবো। বাংলাদেশি ছবি যদি ওয়ার্ক করে তাহলে এটি শুধুমাত্র যে এটি শাকিব খানের জন্য লাভ তা না। আমি বলবো যে বাংলাদেশি ছবি যদি ওয়ার্ক করে থাকে তাহলে অবশ্যই তা বাংলাদেশের যে কোনো আর্টিস্টের জন্য এর সুফল যে কোনো আর্টিস্ট পাবে। ববি প্রসঙ্গে আসি। ববি প্রসঙ্গ আসলে এটা বলতে হয় যে এটা এখন বাংলাদেশে একের পর এক যে প্রসঙ্গ নিয়ে আমরা বারবার কথা বলি, যে বাংলাদেশে নায়িকার একটা সংকট যাচ্ছে, নায়িকাদের নিয়ে নানান রকম কুটতর্ক বেশি চলে, সেই জায়গায় ববি প্রসঙ্গ এর আগে আসলে অন্যান্য মানে ছবির বাইরে ববির অন্যান্য প্রসঙ্গ ছিল না, কিন্তু এবার সেটিও যোগ হলো অন্যান্য নায়িকাদের মানে প্রসঙ্গকে কেন্দ্র করে। সেটি আমি আর পরিমণি থেকে শুরু করে মাহিয়া মাহি, যার কথাই বলি না কেন, তাদের বিভিন্ন পার্সোনাল ইস্যুজ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, যা খুব বেশি চলচ্চিত্রের জন্য কাজে দেয়নি। অর্থাৎ চলচ্চিত্রে তার অভিনয়, তার ক্যারিয়ার, তার লাইফস্টাইলের একটা গুড ভাইব, সেগুলো তারকাদের ছবির জন্য কাজে দেয় সবসময়। কিন্তু একের পর এক আমি বলবো যে নায়িকাদের পার্সোনাল ইস্যুস গুলো, তার হোটেল এবং তার ছবি নিয়ে, ময়ূরাক্ষী নিয়ে যে তার পরিচালকের সাথে যে বাক বিতণ্ডা, এবং সেই খবরটি আবার এই ছবি ময়ূরাক্ষী ছবির যিনি চিত্রনাট্য লিখেছেন, আমার খুবই ক্লোজ কলিগ, ছোট ভাই গোলাম রাব্বানি, খুবই মেধাবী একজন। ববি আবার প্রেস মিটে বললেন যে গোলাম রাব্বানি প্রথম প্রকাশ করেছে যে মারামারি বিষয়টা হচ্ছে ছবির রিলিজের সময় এ ধরনের খবর সত্যিকার অর্থেই দুঃখজনক এবং সেটি ক্ষতিকর। সেটি শুধু একটি ছবি না, সব ছবির জন্য ক্ষতিকর। বিষয় আমি খুব স্পেসিফিক ভাবে বলতে চাই যে সেটি হচ্ছে ময়ূরাক্ষীর পাশাপাশি আগন্তুক নামে একটি ছবি রিলিজ হয়েছে, এবং সেই ছবিটি কিন্তু একইভাবে তারকারা নিজেরা বিভিন্ন ইন্টারভিউতে বা অফ এয়ারে অন এয়ারে প্রকাশ করেছেন যে সেটি একটু ওয়েব সিরিজ ছিল, পরবর্তীতে সেটি
ছবি হিসেবে প্রকাশ পেয়েছে। তো তারকারা যখন নিজেরাই গোমরটা ফাঁস করে দেন বা কোনোভাবে গোমরটা ফাঁস হয়ে যায়, তখন অবশ্যই একটা বাজে ভাইব তৈরি হয়। আমি আগন্তুক দেখেছি, গুড ট্রাই, এবং সেটার একটা রিভিউ আমি প্রকাশ করব, কিন্তু যখনই মানে মেন্টাল স্ট্যাটাস নিয়ে আমি ঢুকি যে না, এটা একটা সিরিজ ছিল, একটা ধারাবাহিক ড্রামা ছিল, সেটিকে ফিল্ম বানানো হয়েছে, তখন আসলে সত্যিকার অর্থে মানুষের মনস্তত্ত্ব তো একটা অন্য কথা বলে, অন্যভাবে সেটি ডিকটেট করে, সেটি কিন্তু ছবির জন্য ক্ষতির কারণ বয়ে ওঠে। যেমন ডার্ক ওয়ার্ল্ডের কথা বলি, 3 কোটি 3.5 কোটির কথা বলছে, এবং আমরা জানি যে ছবিটি 3 কোটি না, এই ছবি হয়তো কি, এই ছবি 1 থেকে 1.5 কোটি টাকার ছবি, কিন্তু সে 3-3.5 কোটির যে ক্যাম্পেইন করছে, একটু গুড ভাইবের ক্যাম্পেইন, এবং কোশানেকে নিয়েছে, এই যে এই ক্যাম্পেইন গুলো কিন্তু চলচ্চিত্রের জন্য খুব কাজে দেয়। সো আজকে মূল বিষয় তুফান নিয়ে আরেকটু কথা বলি। সেটা হচ্ছে তুফানের কলকাতায় রিলিজটা এবার বেশ দেরিতে দেয়া হলো, এবং কলকাতায় রিলিজ কালকের জন্য পিছানো হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর, অনেকেই, সেটা রাফিও আমার শোতে বলেছেন যে কলকাতা থেকে পাইরেসি হয়। দেখা যাক কালকে যদি রিলিজ হয়, কালকের রেজাল্টটা কি, এটির জন্য আমরা অপেক্ষা করি। জিশান আহমেদ, আচ্ছা, জিশান আহমেদ লিখছেন, ভাই তুফান মুভির টোটাল কালেকশন প্রডিউসাররা শেয়ার করে না। প্রথম কথা হচ্ছে, একটা ছবির কালেকশন, এটা ব্লকবাস্টার হিট হয়েছে, খুব ভালো প্রশংসা পাচ্ছে। আমার কাছে একজন রিভিউয়ার, একজন দর্শক, একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ইউটিউবার যেভাবে বলেন, একজন গণমাধ্যম কর্মী যেভাবে বলেন, আমার কাছে ওই মেরিটটা খুব জরুরি। এখন ছবিটি কত ব্যবসা করলো সেটি নিয়ে আলোচনাটা আমার কাছে খুবই অপ্রাসঙ্গিক মনে হয়, যদিও এটা নিয়ে একদম ওয়ার্ল্ড ওয়াইড অ্যানালিটিকরা একদম খাতা কলম নিয়ে বসেন, এটা 50-50+8 crore, এটা 100 crore, এটা লগ্নি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। ছবির মেরিট নিয়ে আলোচনাটা খুব জরুরি আমার বিশ্বাস এবং আমার চাওয়া, কিন্তু সেটি হয় না, এবং সেটি না হওয়ার কারণে আমাদের ছবির আলোচনাটা আসলে মূল জায়গাটা থেকে দূরে সরে গেছে। আরেকটি চমৎকার খবর, আসলে যার বৃহস্পতি শুরু হয়, যেমন এখন একেবারেই রাফির বৃহস্পতি চলছে, সুতরাং রাফি দীর্ঘদিন ধরে তিনি নিজেকে প্রমাণ করেছেন, বঙ্গতে কন্ট্রাক্ট সাইন হলেন। আমি যতদূর জানি তার নতুন একটি ওয়েব সিরিজে ইমন, চিত্রনায়ক ইমন কাজ করছেন। ইমনের জন্য একটা ব্রেক থ্রু বলবো, কারণ ওর অনেকদিন ধরে ক্যারিয়ারে একটা ধসই বলবো, নানান রকম, তার মধ্যে মাহি শুনি যেই ফোনারাপ ফাঁস হলো, সেটিও তার জন্য খুবই কঠিন একটা সময় গিয়েছে। রায়হান রাফির পরিচালনায় যদি কোনো সিরিজ বলি বা ওয়েব ফিল্ম আসুক, যেটাই আসুক না কেন, সেটি আমি মনে করি যে ইমনের জন্য একটা দারুণ টার্নিং হবার কথা। কারণ ইমনের আগে কিন্তু ব্যাড কমেন্ট পড়তো না, কিন্তু আমি লাস্ট ইমনের সাথে আমি যখন শো করি, তখন নানানভাবে নানান রকম দর্শকরা যেভাবে তির্যকভাবে কথা বলছিলেন, তাতে মনে হচ্ছিল যে ইমনের আসলে একটা ভালো ছবি বা ভালো কামব্যাক দরকার। সেটি রায়হান রাফির চাইতে বাংলাদেশে এখন আর ভালো কামব্যাক প্রত্যাশা করা যায় না। KH শুভ লিখছেন, তুফান মুভির অনেক শর্ট ক্লিপ টিকটকে ভাইরাল হয়েছে। হ্যাঁ, একটি ছবি যখন সুপারহিট হয় তখন সেটি খুব স্বাভাবিক। শাবাব আহমেদ লিখছেন, রায়হান রাফি কারেক্ট সময়ে ভালো বাজ ক্রিয়েট করতে পারে। তুফান কলকাতা রিলিজ হতে না হতেই জিত নিয়ে মুভি হবে কিনা সেটার বাজ শুরু হয়ে গেছে অবশ্যই, এবং সেটি সাকিবের যে ভক্তকুল, সেই আর্মি আমি মনে করি যে প্রচারের জায়গাটি খুব তৈরি করে দেন, এবং এটি খুবই পজিটিভলি, এবং যেভাবে রায়হান রাফির ক্যারিয়ার গ্রাফ 50 লাখ নিয়েছে তুফানে, এটা যদিও একেবারে অফ দ্য রেকর্ড এবং দুতির মাধ্যম থেকে জানা, অবশ্যই কেউ তার বেতনটা প্রকাশ করে না বা স্বীকার করতে চায় না। 50 লাখ দিয়ে নিয়েছে, এবং শোনা যাচ্ছে যে 1 কোটি টাকায় কলকাতায় তিনি তার ডিরেক্টরিয়াল যে রেমুনারেশন সেটি নেবে। এটা বিশাল সংবাদ আমাদের একজন এরকম মাস্টার মেকার তার লিড পজিশনে যে, এবং এটি ভাবে ডোমিনেট করে। 6 থেকে 12 জুলাই সাকিব সপ্তাহ সেল যখন বিভিন্ন জায়গায় ভালো হয়, তখন চারিদিক দিয়ে এটা নিয়ে ব্যবসায়িক ভাইবটা তৈরি হয়, খুবই 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 স্বাভাবিক। একজন নায়কের নাম শোনা যাচ্ছিল, তার নাম শান্ত, এবং শান্তকে ঘিরে কলকাতার বেশ কিছু নায়িকাকে নিয়ে অনেক বিগ বাজেটের ছবি রিলিজ হতে যাচ্ছিল, কাজ চলছিল, এবং অনেক সাংবাদিক ভাইয়েরাও সেই শুটিং স্পট থেকে ইন্টারভিউ নিচ্ছিলেন, জানান দিচ্ছিলেন যে একজন তারকা আসছে, কিন্তু দুঃখের খবর হচ্ছে সেই ছবিগুলো রিলিজ পেল না, এবং অবৈধ সম্পদ অর্জন, চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা, এই ধরনের খবর আজকে আমরা পাঠক দর্শক হিসেবে দেখতে হচ্ছে। আমাদের যখন তারকা তৈরি হবে না, তারকার যে এই ধরনের খরাত যখন যাবে, তখন আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে একটা ডাউনফলের দিকে যেতে থাকে। এই ডাউনফলটা
ভয়ঙ্কর। তারকাদের ইমেজ যখন বিল্ড আপ না হয় তখন আসলে সত্যিকার অর্থে কিছু করার থাকে না, মানুষের আগ্রহ জায়গাটা নষ্ট হতে থাকে। সোহেল মিয়া আরো লিখেছেন টেলিভিশনের পর মোশাররফ করিম চঞ্চল চৌধুরী এক ছবিতে পরিচালক, আমি এই ছবি নিয়ে কিছু এই ছবি নিয়ে অবশ্যই বলবো, এটা আমার একদম নির্ধারিত টপিক ছিল। দেখেন, মাল্টিকাস্টিং এর কথা যখন বলা হচ্ছে তখন সাকিব এবং চঞ্চল চৌধুরীর যে কেমিস্ট্রি, এটি নিয়ে গাজী ডাকায়েত ভাইয়ের একটা ইন্টারভিউতে আমরা অলরেডি আলোচনা করেছি। একটা দুর্দান্ত ভাবে কাজ করেছে এবং অমির যে দর্শক টানার যে শক্তি এবং ওর যে এক ধরনের মানে বাঞ্চ অফ অডিয়েন্স রয়েছে, সেখানে তার ওর টিমের সাথে, অর্থাৎ পলাশ একটা বিশাল মাপের জনপ্রিয় একজন অভিনেতা, সেই ফোর্সকে যদি কাজে লাগিয়ে একসাথে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী আসে, এটা 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 আমি বলবো বিগ মাল্টিকাস্টিং ছবি হবে। গুজব ছবিটির নাম আমি প্রাথমিকভাবে জানছি এবং আমি নিজেও বলছিল যে আসলে আমরা একটা চমক দেবার, একটা চমক তৈরি করার চেষ্টা করছি। দেখা যাক, আমি সাথে আমি আলাদা সেশনে বসবো এবং আপনারা জানেন যে গত প্রায় 2 বছর ধরে আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি নির্মাতাদের, অর্থাৎ নির্মাতাদের কথা শোনানোর চেষ্টা করছি এবং তাদেরকেই ডাকছি তারা যেন তারকা হয়ে ওঠে, সেই প্রসেসটাই আমি কাজ করতে চাই। কারণ ইন্ডাস্ট্রিতে নির্মাতারা যখন তারকা হবে তখন ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়। নায়ক নায়িকারা যখন একেবারে ডোমিনেটিং ফ্যাক্টরে চলে আসে তখন তাদের টালমাটাল অবস্থা হয়ে যায়। সুতরাং নির্মাতাদের মূল ডোমিনেটিং এর জায়গায় থাকতে হবে। যাই হোক, গুজব ছবিটির নাম আমি জানি না এটার ফাইনাল নাম কিনা। অমির সাথে আমি কোলাহল সেশনে বসবো খুব শিগগিরই। আমি আমার ভীষণ প্রিয় নির্মাতা, ওকে নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা রয়েছে, কিন্তু আমি মনে করি যে ওর যে কমিক সেন্স, সেটি নানা রকম তর্ক বিতর্কে বাইরে, ওর যে ইনস্ট্যান্ট যে কমিক সেন্স, ওর স্ক্রিনকে ধরে রাখার, স্ক্রিনে দর্শক হিসাবে ধরে রাখার যে টান দিতে পারে, এই শক্তিটা মোহনীয়, এই শক্তিটা ঈর্ষণীয়। এটা কি যে হবে, আমি এটা আসলে মাথা নষ্ট অবস্থা হওয়ার কথা। এনিওয়ে, গুড লাক। আমি এটা ছবিটা 2025-এর ঈদ উপলক্ষে রিলিজের একটা প্ল্যান চলছে, দেখা যাক। নিশ্চয়ই এটা অসাধারণ একটা খবর। জাস্টিন বিবার কত টাকায় অনন্তরাধিকার বিয়েতে গাইতে আসছে? শো অফ কাকে বলে এবং কত প্রকার কি যাদের আছে, যে বিলিয়নিয়ার, তাদের আসলে শো অফটা হয়তো অপরিহার্য জীবনে। কিন্তু ওই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা, আমি ভিডিও দেখছিলাম, তারা অনেকে বলছিলেন যে আগে নিজেকে গরিব মনে হতো, কিন্তু এই আম্বানির ছেলের বিয়ে বা প্রাক বিয়ের অনুষ্ঠান দেখে নিজেকে ফকির মনে হয়। এই যে ধারণা, এই যে স্যাটায়ার করা সমাজের সাথে, যে নানা রকম খবর, যে আম্বানির স্ত্রী যে একটা বোতল পানি খান, সেই বোতলে পানি দিয়ে 3টা সংসারের 3 মাস 4 মাস চলে যায় 1 গ্লাস পানির খরচে। এই যে স্যাটায়ার সমাজের প্রতি এক ধরনের বীতশ্রদ্ধা, যে আমি একটা বিশাল জায়গায় আছি, আমার 1 ফোঁটা জলের দামে তোমার 1 মাস খাবার চলে যায় বা 1 বছরের রুজি হয়ে যায়। সমাজের এই যে বৈষম্যটা আঙুল দিয়ে দেখানো, এটা যারা অর্থ সম্পদশালী এবং মাঝের যে গণমাধ্যম কর্মীরা যেটা দেখিয়ে মজা পান এবং সেটা অনেক আমরা আমাদের মতো গরিব শ্রেণীরা দেখেও আনন্দ পাই, এটা একটা অদ্ভুত সমাজ এবং অদ্ভুত প্রক্রিয়ায় আমরা এই স্যাটারগুলো করি এবং নিতে থাকি। একটি বিয়ের প্রাক বিয়ে, আমি কোনো বিরুদ্ধচারণ করছি না, বিরুদ্ধচারণ করেও যায় আসে না, কিন্তু এই যে প্রাক বিয়ে 2-3টে অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানেও বিজনেসম্যানরা ঠিকই বিজনেস করছেন, কিন্তু আমরা দেখছি কি বিশাল খরচে এবং সেটি দেখে খুব এন্টারটেইনড হচ্ছি। এক অদ্ভুত সমাজের ভেতরে আমরা এই ফেসবুকীয় এবং ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে চলছি। এভাবে আমাদের হয়তো চলতে হবে, সামনের দিনগুলো আরো হয়তো অস্থির হবে, প্রচন্ড অস্থিরতার ভিতরে আমাদের বসবাস চলতে থাকবে এবং আমরা এর ভিতর দিয়ে বেড়ে উঠবো হয়তো। সবাই ভালো থাকি। আমি আজকের কোলাহল টিম অলরেডি 2-3টে নতুন শো আপলোড করেছে। গতকালকে আমরা অরুণাদির সাথে কথা বললাম। অরুণাদি খুব দারুণ কথা বলেন, টু দি পয়েন্টে। তিনি সত্য বলতে আসলে কখনো পিছপা হন না। সুতরাং আমি এই শোটি দেখতে বলবো। এই শোটির প্রথম পর্ব আমরা প্রকাশ করেছি, ধারাবাহিকভাবে পর্বগুলো প্রকাশ পাবে। একই সাথে আশফাক নিপুণ, রায়হান রাফি, নাবিলার বেশ কিছু পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করছি এবং এই ডায়লগগুলো, এই কথাগুলো আপনাদের, আমি কোনো ভাইরাল ইস্যুকে টাচ করার জন্য কখনো বলি না, সেটি করারও চেষ্টা করি না, কিন্তু আমি চাই আপনাদের ভেতরে এই যে ইস্যুগুলো নিয়ে আমি কথা বলি, সেই ইস্যুগুলো নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হোক, এক ধরনের আলোচনা তৈরি হোক।